সে যদি আইনের পথে হাঁটতে চায়, আমিও আইনের পথে হাঁটার জন্য পুরোপুরি প্রস্তুত। একজন টিচার দেশের জন্য সার্ভিস দেয় না, একজন প্রফেসর, একজন পুলিশ, একজন ট্রাফিক পুলিশ, একজন কৃষক, জেলে, তাঁতি, মজুর প্রত্যেকেই কিন্তু দেশকে সার্ভিস দিচ্ছে। মহৎ পেশা নামে কি কিছু আছে? উত্তর হলো নাই। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকটা পেশাই মহৎ পেশা যদি আপনি অন্য কাউকে না ঠকান, নিজের দায়িত্ব যদি পালন করেন এবং আপনি ঋণ খেলাপি না, দুর্নীতি করছেন না, তাহলে আমার একজন মুচি যে আছে সেও মহান পেশার, আমার একজন আর্মি অফিসার সেও একটা মহান পেশা রাখছে। এখন যে রিটায়ার্ড আর্মি অফিসার, সে ঋণ ডিফল্টার হয়ে, লোন ডিফল্টার হয়ে এতগুলা দিন পাড়ি দিয়ে দিচ্ছে, সে ব্যাংকে টাকা দিচ্ছে না, কোর্টে যাচ্ছে না, তার জন্য এক্সপার্টি ডিগ্রি দিতে হচ্ছে। মানে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার ডিফেন্স করতে এসে সে দেখাচ্ছে তার বাবা দেশের জন্য সার্ভিস দিয়ে গেছে। এটা তো আমার কাছে মনে হয় আর্মির জন্য অবমাননা, কারণ আমি নিজেও ক্যাডেট কলেজের ছিলাম। কাজেই আর্মি সেটিংটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। আমি অনেক আর্মি অফিসারকে চিনি, অত্যন্ত ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ তারা। তো তারা যদি জানে যে একটা অপকর্মের সাফাই গাওয়ার জন্য আর্মির ট্যাগটাকে ইউজ করা হচ্ছে, সম্ভবত তাদেরও লজ্জা পাওয়ার কথা। সৈয়দ আবদুল্লাহ ভাই, আপনার আসলে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রাফসানদার ছোট ভাইয়ের যে বাবা মার সাম্প্রতিক যে ইস্যুটি সেটি সামনে এসেছে, যদি একটু বলেন যে আপনার স্ট্যাটাসটা আসলে কী নিয়েছিল? আচ্ছা, আমার স্ট্যাটাসটা যে ব্যাপারটা নিয়ে ছিল যে একটা ঋণ খেলাপি পরিবার, একটা কোম্পানি, সেটা অলরেডি লোন ডিফল্টার পরিবার এবং তার বাবা মাও সেই জায়গাতে অভিযুক্ত এবং তারা ঋণ খেলাপি। সেটা কিন্তু আমি কালকে রাতের বেলা একটা পোস্ট দিয়েছি, একটা রায়ও হয়ে গেছে অলরেডি। তো একটা ঋণ খেলাপি যে পরিবার যেটা আছে, সেই পরিবার নর্মাল একটা লাইফ লিড করছে, ওকে, কিন্তু তারা এত ল্যাভিশ একটা লাইফ লিড করছে, এত লাক্সারিয়াস একটা লাইফ লিড করছে যে আমার যদি 3 কোটির ওপরে যদি লোন থাকে ব্যাংকে, আমি ডিফল্টার হয়ে গেছি, কিন্তু তারপরে আমি এত ল্যাভিশ লাইফ লিড করছি, সবাইকে দেখিয়ে বেড়াচ্ছি। সো আমার কাছে মনে হয়েছে এই জায়গায় একটা তাদের মোরাল অব্লিগেশন, যেটা সোসাইটি তাদেরকে তো ফলো করে, যেহেতু তারা অনেক বেশি পরিচিত, তাদের ভিডিও সবাই দেখে। সো এই জায়গার এইরকম একটা ক্যারেক্টারের মানুষ, তারা যদি আসলে এই ধরনের কাজ করে, এবং আপনি জানেন লোনের টাকা, লোন ডিফল্টার হওয়া মানে কি, এটা হলো পাবলিক মানি। পাবলিক মানিটা কিন্তু তাদের কাছে আছে। সো আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটা সামনে আসা উচিত, কারণ দেশে এই লোন ডিফল্টাররা যে পরিমাণ টাকাটা নষ্ট করছে, তাদের ব্যাংকিং সেক্টর কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত, যাতে করে আমার উদ্দেশ্যটা হলো ব্যাংকের কাছে তারা যাতে লোনটা পে ব্যাক করে ফেলে। আপনার স্ট্যাটাসে যেই বিষয়গুলো উঠে এসেছে আর কি, একবার প্রথম যে স্ট্যাটাসটি নিয়ে আসলে এত তোলপাড়, সেই স্ট্যাটাসের আসলে বিষয়টা যে তারা আসলে কতটুকু ঋণ খেলাপি, এই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, প্রথমে স্ট্যাটাসটা আমি যখন দিয়েছি, আমি কিন্তু তথ্যগুলো আগে সন্নিবেশিত করেছি, এবং আপনি দেখেছেন হয়তোবা যে আমার স্ট্যাটাসের কমেন্ট সেকশনেও আমি সেই ডকুমেন্টগুলা আমি চমৎকার করে আমি লিপিবদ্ধ করে রেখেছি। এবং ওই ব্যাপারটা তারা 2016 সালে লোন নিয়েছিল 2.5 কোটি টাকার, 2016 সালে, এবং তারপরে এটা বাড়তে বাড়তে এখন 3 কোটি 8 লক্ষ এবং এডিশনাল কিছু একটা ইন্টারেস্ট তাদের জমা হয়েছে। মানে এই পরিমাণ টাকার তারা ঋণ খেলাপি। একটা ব্যাংকিং সেক্টর কিভাবে চলে, কিভাবে লোন ডিফল্টার হয়, কিভাবে পেব্যাক করা যায়, এবং প্রত্যেকটা সিস্টেম, তার একটা কথাও সামঞ্জস্যপূর্ণ না। তার কারণ দেখেন, সে বলছে যেটা যে ব্যাংকের সাথে যখন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস মিলে নাই, তখন তারা আদালতে গেছে 2টা পার্টি। ব্যাপারটা তো এটা ঘটেছে কি? ঘটে নাই। ফ্যাক্টটা হলো ব্যাংক কিন্তু অনেক দিন সুযোগ দেয়, নোটিশ দেয় যে তোমরা পে করো, এবং কত টাকা পে করতে হবে এটা তো একটা আগের থেকে একদম শুরুতেই টার্মস অ্যান্ড কন্ডিশন সেটেল করা থাকে না। তাহলে সে কোনো কিছুই না বলে সে যে বললো যে তারা আদালতে গিয়েছে, আসলে আদালতে তো নিয়ে গিয়েছে ব্যাংক। এবং ব্যাংকে কখন যায়? একজন মানুষ যখন ঋণ খেলাপি হয়ে যায় তারপরে কিন্তু যায়। তার মানে অ্যাজ অফ টুডে রাফসানের পরিবার, ওই বাবা মা, তারা ঋণ খেলাপি। কিন্তু রাফসানের ভিডিওর ভেতরে কি এটা দেখেছেন? উত্তর হলো দেখেন নাই। তার মানে সেই ব্যাপারটা কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার সে যেটা বলার চেষ্টা করছে যে ওই ব্যাংক যে আছে, মর্টগেজে যে সম্পত্তিটা রাখা আছে, পুরা সম্পত্তিটাই কে নিয়ে যাবে? ব্যাংক নিয়ে যাবে। আসলে কি এটা নেয় কখনো? ব্যাংক যদি বিক্রি করে, নিলামে তুলে বিক্রি করার পরে ব্যাংকের যতটা প্রাপ্য, তার একটা পয়সাও ব্যাংক বেশি নেয় না। তারা ওইটা নেওয়ার পরে বাদবাকি যে অংশটা যদি থাকে, সেই ক্ষেত্রে যারা মালিক আছে তাদের কাছে দিয়ে দিবে। সো তার এই বক্তব্যটাও কিন্তু ফল্টি। এবং তারা যে ঋণখেলাপি হয়েছে, রাফসান দেখেন তার ভিডিওর ভেতরে একটা কথা বলেছে যে করোনার কারণে তারা একটা এক্সকিউজ খোঁজার চেষ্টা করেছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি
তারা লোন ডিফল্টার হয়েছে করোনারও আগে। তাইলে যারা করোনার আগে ডিফল্টার হয়ে গেল তাদের জন্য কি করোনার ইম্প্যাক্টটা ডিফল্টার হওয়ার জন্য কি গুরুত্বপূর্ণ কোনো কিছু? উত্তর হলো না। এবং দেখেন এই প্রত্যেকটা সিস্টেমে তার প্রত্যেকটা বক্তব্যের ভেতরে অসামঞ্জস্যতা আছে এবং তারা একটা গুড সিটিজেনের কথা বলছে যে তারা কোর্টে গেছে এবং সবচেয়ে মারাত্মক যেটা তথ্য, সে গতকাল রাতে, মানে আমি যে মুহূর্তে কথা বলছি মঙ্গলবার রাত 9টার সময় সে ভিডিও আপলোড করেছে। সে জানে না যে রায় হয়ে গেছে, কিন্তু আমি তো জানি রায় হয়ে গেছে এবং সেই রায়টা হয়েছে এক্স পার্টি ডিগ্রি। আমরা লয়ের ভাষায় এক্স পার্টি ডিগ্রি বলি, কিন্তু এটা আমজনতার উদ্দেশ্যে বোধগম্য করার জন্য আমি যেটা বলতে পারি, এটাকে বলে একটা পক্ষ যখন আপনাকে আদালতকে সহায়তা করে না, বারবার নোটিশ দেওয়ার পরেও যখন যায় না, তখন এক পক্ষের কথাটা শোনার পরে ফ্যাক্টগুলো চেক করার পরে আদালত একটা রায় দিয়ে দেয়। সেই এক্স পার্টি ডিগ্রি কিন্তু কোর্ট দিয়ে দিয়েছে সেটা সকালবেলায়। তার মানে সে রাতের বেলায় বলছে রায় দেয় নাই, কত টাকা দিতে হবে সে জানে না। কিন্তু আমি তো জানি, সেটা আপনি কোর্টে গেলে অবশ্যই দেখতে পারবেন, মামলার একটা নির্দিষ্ট নাম্বার আছে, সেটা দেখলেই দেখবেন তার রায় হয়ে গেছে। তার মানে এই ব্যাপারটা ইদার সে অসত্য কথা বলেছে, অথবা সে লুকানোর চেষ্টা করছে, অথবা সে জানে না। একজন ইগনোরেন্ট ব্যক্তি সে এসে যখন উল্টাপাল্টা কথা বলবে, এটা কি যুক্তিসঙ্গত কোনো কিছু হলো? আমার মনে হয় না। এবং দেখেন তার এই কথাগুলোর ভেতরে সে আরেকটা যে কথা বলছে যে তার দায়টা কোথায়, এবং এইটা বলতে গিয়ে সে কিন্তু একটা চমৎকার কথা বলে দিয়েছে, যেটা আসলে তার এগেনস্টে চলে গেছে। সে বলছে তাদের হাতে টাকা আছে, যে কোনো মুহূর্তেই দিয়ে দিতে পারতো, কিন্তু তারা জানে না যে কত টাকা দিতে হবে। এবার খেয়াল করেন, ব্যাংক যে তাদেরকে 2.5 কোটি টাকা যে লোনটা দিয়েছে, ইন্টারেস্টের হিসাব না হলে পরবর্তীতে সেটেল করবে কোর্ট, কিন্তু সেই টাকাটা কি একটা পয়সাও তারা কম দিতে পারবে? এটা তো দিতেই হবে। এবং ব্যাংক যতদিন তাদেরকে নোটিশ দিয়েছে, নোটিফাই করেছে, প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই লেখা ছিল যে কত টাকা তাদের বাকি আছে। তো এই জিনিসগুলো কি তার জানা নাই? সে যে অস্বীকার করছে, সে জানেই না কত টাকা দিবে, এটা তাহলে সত্য কথা হলো না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখবেন সে তার ভিডিওর ভেতরে দাবি করছে যেটা কত টাকা দিবে এইটা জানে না, জানলেই সে দিয়ে দিতে পারতো। তো 2016 সালে লোন নেওয়ার পরে 2024 সাল, এখন 8টা বছর চলে গেছে, এইটার ভেতরে তাকে একটু জিজ্ঞেস করবেন তো একবারও কি তারা কোনো টাকা পে করেছে? অথবা তারা যদি সদিচ্ছা থাকতো, আপনার সদিচ্ছা যদি থাকে, আপনি তো ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমি টাকাটা দিতে চাই, ব্যাংকের কর্মকর্তারা কি আপনাকে বলতো যে না আপনি দিবেন না, নাকি যতটা দিবে ওইভাবেই তারা এস্টিমেশন করতো? কাজেই তার যে বক্তব্য সে জানেই না, এই কথাটা কি তাহলে যুক্তিসঙ্গত হতে পারে? একদমই যুক্তিসঙ্গত হতে পারে না বলেই আমার মতামত। দেখেন প্রত্যেকটা তার যে স্টেটমেন্ট, সে প্রত্যেকটা স্টেটমেন্ট ফল্টি। এবং আরেকটা জিনিস আমি আইডেন্টিফাই করেছি, যেগুলো তো পাবলিক ডকুমেন্ট। আমি কিন্তু একটা কথাও যে রেফারেন্সগুলো আমি ইউজ করেছি, প্রত্যেকটা কখনো পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে, কোথাও কোর্টের পাবলিক ডকুমেন্ট, কোথাও জয়েন্ট স্টক এক্সচেঞ্জের পাবলিক ডকুমেন্ট। তাদের যে কোম্পানিটা যেটা আছে, সেই কোম্পানি 2018 সালের পরে তাদের যে রিটার্ন জমা দেওয়ার কথা, এটা জানেন আপনি, পাবলিক ডকুমেন্ট, সেটা আপনি যান, নেটে সবার জন্যই অ্যাভেলেবল। এবং 2018 সালের পরে তাদের ওই জায়গাতে কোনো রিটার্ন জমা দেওয়া নাই। এবং তারা লোন ডিফল্টার হয়েছেও কিন্তু করোনার আগে। তার মানে দেখেন তারপর থেকে তাদের অ্যাক্টিভিটিসটা কম, এবং তারা কিন্তু কোর্ট বরাবর তারা চলে গেছে। কোর্টে বেসিক্যালি ব্যাংক গিয়েছে, এবং তারপর যে স্টে অর্ডার যেটা নেওয়া, তারা বলছে যে তারা সম্পত্তি ব্যাংক বেশি নিয়ে নিবে, 1 টাকার সম্পত্তির নেওয়ার কথা, সে জায়গায় ব্যাংক 10 টাকার সম্পত্তি নিয়ে নিচ্ছে। এই কথাটা তো আমি আগেই বললাম, এই কথাটা তো মিথ্যা একটা কথা। কারণ ব্যাংক কি করে, তার যা মানে আসল যে টাকাটা এবং যে ইন্টারেস্ট, এটার বাইরে 1 টাকাও সে নিবে না। তার মানে রাফসান দা ছোট ভাই নামে পরিচিত যে ছেলেটা আছে রাফসান, তার প্রত্যেকটা দাবি আসলে খুবই অযৌক্তিক। এবং এটা ব্যাংকিং সেক্টরের সাথে যারা আছে বা যারা একটা কমন সেন্স রাখে, তাদের কাছে এই কথাগুলো আসলে ধোপে টেকার মতো কোনো কথা না। একজন টিচার দেশের জন্য সার্ভিস দেয় না, একজন প্রফেসর, একজন পুলিশ, একজন ট্রাফিক পুলিশ, একজন কৃষক, জেলে, তাঁতি, মজুর, প্রত্যেকেই কিন্তু দেশকে সার্ভিস দিচ্ছে। মহৎ পেশা নামে কি কিছু আছে? উত্তর হলো নাই। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকটা পেশাই মহৎ পেশা, যদি আপনি অন্য কাউকে না ঠকান, নিজের দায়িত্ব যদি পালন করেন, এবং আপনি ঋণ খেলাপি না, দুর্নীতি করছেন না, তাহলে আমার একজন মুচি যে আছে সেও মহান পেশার, আমার একজন আর্মি অফিসার সেও একটা মহান পেশা রাখছে। এখন যে রিটায়ার্ড আর্মি অফিসার,
সে ঋণ ডিফল্টার হয়ে, লোন ডিফল্টার হয়ে এতগুলা দিন পাড়ি দিয়ে দিচ্ছে, সে ব্যাংকে টাকা দিচ্ছে না, কোর্টে যাচ্ছে না, তার জন্য এক্সপার্টি ডিগ্রি দিতে হচ্ছে। মানে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার ডিফেন্স করতে এসে সে দেখাচ্ছে তার বাবা দেশের জন্য সার্ভিস দিয়ে গেছে। এটা তো আমার কাছে মনে হয় আর্মির জন্য অবমাননা, কারণ আমি নিজেও ক্যাডেট কলেজের ছিলাম। কাজেই আর্মি সেটিংটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। আমি অনেক আর্মি অফিসারকে চিনি, অত্যন্ত ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ তারা। তো তারা যদি জানে যে একটা অপকর্মের সাফাই গাওয়ার জন্য আর্মির ট্যাগটাকে ইউজ করা হচ্ছে, সম্ভবত তাদেরও লজ্জা পাওয়ার কথা। রাফসানদার ছোট ভাইয়ের সাথে কি আপনার কোনো কখনো যোগাযোগ বা কথাবার্তা হয়েছে বা চিনেন কিনা? না, পার্সোনালি কখনো কথা হয় নাই, পার্সোনাল যোগাযোগও নাই। এবং আমি আপনাকে আরেকটা কথা খুবই নিশ্চিতভাবে বলি, যেটা আমি আমার লেখার ভেতরে উল্লেখ করেছি, তার সাথে আমার কোনো পার্সোনাল দ্বন্দ্ব নাই। এমনকি এই ঘটনাগুলোর পরেও আমি তাকে শত্রুজ্ঞান করছি না। তার কারণ হলো আমি এই আইডিয়াকে, যে ঋণ খেলাপি হয়ে যাওয়ার পরে পেমেন্ট না করে বছরের পর বছর রেখে দেয় জনগণের টাকা, এই আইডিয়াকে আমি কাউন্টার করেছি। রাফসানদা ছোট ভাইয়ের ফ্যামিলি হলো একটা উদাহরণ। আমি চাই যে তারা এটা পে ব্যাক করুক, দ্যাটস ইট। এর মানে এই না যে তারা আমার শত্রু হয়ে গেছে, বরং তারা যদি পে ব্যাক করে আমি তাদেরকে ধন্যবাদ দিতে পারি। এই ব্যাপারে আমার কোনো শত্রুতা নাই। আমি দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে শুধুমাত্র কথা বলছি। সে আমার মোটেই শত্রু না, বরং আমি তো এক্সপেক্ট করব যে সে তার ক্যারিয়ারে অনেক ভালো করুক, যে কাজটা করছে সেটা সে অনেক ভালো করুক। এবং এটার জন্য অনেকে বলতে পারে যে আমি কি তার প্রফেশনাল লাইফে জেলাস ফিল করছি? উত্তর হলো তার লাইন আর আমার লাইন টোটালি আলাদা। এবং আমি তো এক্সপেক্ট করি যে তারা এই ঋণটা পরিশোধ করবে এবং তারা তাদের ব্যক্তিগত জীবনে তারপর যা খুশি তাই করে বেড়াক, আমার কোনোই সমস্যা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই ঋণের টাকাটা পরিশোধ করবে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, একজন নাগরিক হিসেবে, ততদিন আমার আপত্তি আছে। আচ্ছা ভাইয়া, রাফসানদার ছোট ভাই তার ভিডিওতে এরকম একটি ইঙ্গিত করেছেন যে যে আসলে মূল সমালোচক, যিনি আসলে এই ব্যাপারটি করেছেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আপনি শুনেছেন কিনা বা আপনার এই সম্পর্কে কোনো বক্তব্য আছে? আমি এটা শুনেছি। আমি নিজেও আইনের স্টুডেন্ট এবং এই জাতীয় ব্যাপার আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, সে কিন্তু প্রত্যেকটা কথা দেখেন প্রচলিত সিস্টেমের বাইরে গিয়ে একটা গোজামিল কথাবার্তা বলেছে। দেওয়ার পরে সে আমাকে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়ার চেষ্টা করছে যে আইনি ব্যবস্থা নেবে। তো আইনের ধারা, আইন কিভাবে কাজ করে এটা কি আমি জানি না? সে যদি আইনের পথে হাঁটতে চায়, আমিও আইনের পথে হাঁটার জন্য পুরোপুরি প্রস্তুত। আমারও অ্যাডভোকেটের সাথে আমি পরামর্শ করেই আমার কাজগুলো দেখাচ্ছি যে কোনো কি ভুল হচ্ছে কি না। এবং আমি প্রত্যেকটা কাজ দেশের নাগরিকের স্বার্থে, পাবলিক ইন্টারেস্টে করছি। এবং আপনি খেয়াল করে দেখেন, সে যে আইনের কথা বলছে, ডিফেমেশন কি হয়? উত্তর হলো আমি তো প্রত্যেকটা পাবলিক ডকুমেন্ট, কিন্তু আমি পাবলিক ডকুমেন্টকে রেফার করছি। এবং পাবলিক ডকুমেন্ট রেফার করে যদি সত্য কথা বলা যায়, সেটা কি হয় না? সেটা ডিফেমেশন হয় না। আপনি ডিফেমেশনের যে আইন আছে আপনি দেখবেন, সেই জায়গায় এক্সেপশন যে নিয়মগুলো আছে, এক্সেপশনাল নিয়মগুলো আছে, সেই জায়গায় এইগুলা প্রোটেক্টেড। এবং আমি তো, সে যেটা কথা একটা বলছে যে সাবজুডিস ব্যাপার নিয়ে কি আমি কথা বলছি কি না, আপনি তো সাংবাদিক, তো কোর্টের অনেক রায় নিয়ে, সাগররুনির রায় বা কোনো কিছু নিয়ে দেখেন, এগুলো কিন্তু কোর্টের প্রক্রিয়াধীন আছে, সেগুলো নিয়ে কি আপনারা লেখেন না, কথা বলেন না? বলেন তো। তো এগুলা কি আদালতের বিষয় নিয়ে অবমাননাকর কিছু হচ্ছে? উত্তর হলো না। এটারও একটা প্যাটার্ন আছে। আমি কি আমার লেখার ভেতরে একবারও বলেছি এই জাজ ঠিক কাজটা করে নাই, বা কোর্ট পুরোপুরি ব্যর্থ হয়ে গেল এবং এই কাজটা কোর্ট এইটা করতে পারতো, ভুল করেছে এবং কোর্টের আগেই আমি ডিসিশন দিয়ে দিয়েছি? এই কাজগুলো তো করি নাই। আমি শুধু ফ্যাক্টটা তুলে ধরেছি। কাজে সে যে হম্বিতম্বি করছে যে আইনের আশ্রয় নিবে, ফেয়ারলি যদি আইনের আশ্রয় নেয়, মূলত সেই বিপদে পড়বে। বরং তার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনার যদি মনে হয় আইনি আশ্রয় নেবেন, ফিল ফ্রি টু ডু সো। আমিও আমার পক্ষে থেকে আইনের আশ্রয় নিব, আইনের দ্বারাই ডিফেন্ড করব। কিন্তু তার জন্য মঙ্গলজনক হলো দেশের এই টাকাটা পে ব্যাক করে দেওয়া। তাহলেই তো সব সমস্যা শেষ। কিন্তু এই পথে না গিয়ে অন্য যে কোনো পথেই হাঁটতে যাবে এবং আরেকজনকে বলবে আইনের ভয় দেখাবো। আমি মানুষ হিসেবে কাউকে আমি ভয় পাই না, কারণ আমি দুর্নীতিবাজ না, আমি তো ঋণ খেলাপি না, আমি মিথ্যা কথা বলছি না, আমি অসৎ কাজ করছি না, আমি কারো তাবেদারি করছি না। তাহলে আমি ভয় পাবো কেন? আমি এই প্রচ্ছন্ন হুমকিতে আমি মোটেই ভীত না, বরং আমি সাহসের সাথে এটা মোকাবেলা করার জন্য প্রস্তুত। বা একটু যদি আপনার পরিচয়টা একটু যদি বলেন, যে আপনি পড়ালেখা বা এখন কি করছেন? আমি পড়াশোনা LLB LLM শেষ করেছি, এখন রিসার্চের কাজ করছি কিছু আমার প্রফেসরের সাথে। আর আমার নিজস্ব স্টুডেন্টদের মেন্টরিং করার মতো একটা ছোট্ট একটা এটেক প্ল্যাটফর্ম আছে, যেটার থেকে আমি ভলান্টারিলি এবং কিছু পেইড বেসিসে আমি স্টুডেন্টদেরকে মেন্টরিং করি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য।